প্রতিরক্ষা খাতে ব্যয় কমানো। এখন যেই বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে, প্রতিবেশী আশেপাশের আঞ্চলিক যেই ভূ-রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেই জায়গাতে এই ব্যয় কমানোটাকে স্যার আপনি কিভাবে দেখেন? ডেফিনেটলি এটি ফোর্সেস গোল যেটা নির্দিষ্ট করা হয়েছে 2030, তার সঙ্গে স্পিরিট যায় না। দ্বিতীয়ত, আমাদের দুই প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী রাষ্ট্র আপনার ভারত এবং মিয়ানমারের সঙ্গে আমাদের যে সীমান্ত তার রেস্ট্রিক্ট, এবং আমাদের ভারতের সঙ্গে যে স্থল সীমান্ত পুরোটাই ইসরায়েলি মডেলে পরিচালিত। ইসরায়েলের যে বর্ডার উইথ জর্ডান, উইথ ইজিপ্ট, উইথ সিরিয়া দুর্ভেদ্য এবং কাঁটাতারের বেড়া দিয়ে, ওয়াচ টাওয়ার দিয়ে ঘেরা, ঠিক সেই মডেলটা ভারত অ্যাডপ্ট করেছে। এবং ইসরায়েলের যে ইমপেনিট্রেবল বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা তারা তাদের বিশেষজ্ঞ দিয়ে প্রত্যক্ষ করে স্টাডি ভিজিট করেই এখানে এটি চালু করেছে। এক, এবং আপনার আওরঙ্গজেব রোড দিল্লিতে ইসরায়েলের যে আউটপোস্ট আছে, তারা সেটা $5 মিলিয়ন খরচ করে তৈরি করেছে। সেখান থেকে প্রতি সপ্তাহে 3 দিনের জন্য একটা মেকশিফট কনসুলেট আকারে কাজ করবার জন্য একটা টিম আসে কলকাতায়, এবং তাদের দায়িত্ব হচ্ছে বিএসএফ এর এই যে প্রহরা, আসাম রাইফেলের যে প্রহরা, সেটি যাতে নিচ্ছিদ্র হয় সে ব্যাপারে অ্যাডভাইজারি সার্ভিস প্রদান করা, এবং পাশাপাশি লজিস্টিক প্রদান করা। লজিস্টিক হচ্ছে 24 আওয়ার ভিজিল যাতে নিশ্চিত করা যায়, সেই জন্য ইসরায়েলের তৈরি আপনার গুগলস এবং নাইট ভিশন যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, গ্যাজেট গুলো আছে, সেগুলো বিএসএফ এবং আসাম রাইফেলকে দেওয়া হয়েছে, এবং সেগুলো তারা মনিটর করছেন। তো ফলে আমাদের চ্যালেঞ্জ কিন্তু অনেক বেড়ে গেছে। ইসরায়েল বাড়ির কাছে চলে এসছে, এটা কিন্তু আপনার লেভেন্ট অনেক দূর, এটা বলার কোনো সুযোগ নেই। এক, দ্বিতীয়ত, আমাদের যে সীমান্ত ছিল মিয়ানমারের সঙ্গে, তা নাই হয়ে গেছে। আপনার আরাকান আর্মি নামে একটা নন স্টেট এন্টিটি সেখানে ডিফ্যাক্টো সেন্সে দে আর রুলিং দ্যাট টেরিটরি। তো ফলে মিয়ানমারের সঙ্গে স্থল যুদ্ধের সম্ভাবনা নেই, বিমান যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়েছে। এবং আপনার যেই যুদ্ধ আরাকান আর্মির সঙ্গে কেন্দ্রীয় সরকারের চলমান, সেইটি স্পিল ওভার আমাদের এখানে এসে পড়বে, এটা অত্যন্ত স্বাভাবিক। আর যেখানে আমরা করিডোর কিংবা চ্যানেল দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি মানবিক সহায়তার নামে, সেটি আমাদেরকে কিন্তু ড্রাগ অন করছে ইনটু দ্যাট কনফ্লিক্ট। তো ফলে এই সময় তো আপনার বাজেটের বাড়িয়ে দেওয়ার দরকার, কমানোর তো প্রশ্নই আসে না। আমরা একটা আত্মঘাতী পলিসি এক্সপেরিয়েন্সের দিকে যাচ্ছি, এটা স্বীকার করতেই হবে। এখানে বিষয়টা সেটা হচ্ছে এই যে আপনার অচিরেই হয়তো দেখবেন যে আইন করে আপনার অধিকার দিয়ে দুঃখিত, আমাদের বোধহয় টেকনিক্যাল সমস্যার কারণে স্যার ডিসকানেক্ট হয়ে গেছেন। আমরা স্যারের ফিরে আসার অপেক্ষায় থাকবো। সামিউজ্জামান সামি স্যার যেটি বলছিলেন যে যেই বাস্তবতা তৈরি হয়েছে সেইখান থেকে আসলে আমাদের আচ্ছা, স্যার আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন। আমরা স্যারের কথা শুনছিলাম। স্যারের দুঃখিত, যেটা আমি বলছিলাম যে পয়েন্টটা, অচিরেই হয়তো আপনি দেখবেন আইনগত ভিত্তি দেয়া হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে এথনিক গোষ্ঠীগুলো আছে, তাদেরকে আমরা এখন আইনত বলি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হবে। যেই মাত্র এটা জুলাইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন, ধরে নেন, পেয়ে গেলে পরে ব্যাপার যেটি দাঁড়াবে, তারা জাতিসংঘের দৃষ্টিতে তখন প্লেবিসাইট বা রেফারেন্ডাম যদি আহ্বান করে, তাহলে ইস্তেমর, যেটি এখন ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমর লেস্টে, সেই রকম একটি স্ট্যাটাস নিয়ে বাংলাদেশ থেকে
ভিন্ন পরিচয় ইন দেয়ার ওন রাইট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার একটা প্রক্রিয়ায় চলে যেতে পারে। আপনি জানেন যে কেএনএফ সক্রিয়, আমরা বিগত প্রধানমন্ত্রীর কাছ থেকে ওই আশঙ্কার কথা বারবার শুনতাম, মানে আমি সেটা তো আশঙ্কা, আর এটি বাস্তবায়নের ধার প্রান্তে, কারণ কেএনএফ তারা বিভিন্ন দেশে তাদের রাষ্ট্রদূত নিয়োগ বা অ্যাপয়েন্ট করার ঘোষণা দিয়েছে এবং এই লক্ষ্যে কাজ করে চলেছে। নাথান বম তিনি কেএনএফ এর প্রধান, এবং এখন তিনি কোথায় অবস্থান করছেন এটা নিশ্চিত করে বলা মুশকিল, দেশের বাইরে সম্ভবত। এবং এই যখনই আইনগত ডিজুরো বেসিসটা তৈরি হয়ে যাবে এটার ব্যাপারে, এই লক্ষ্যে কিন্তু কাজ করছেন আমাদের উইদিন লোকজন আছেন গুরুত্বপূর্ণ পদে এবং গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছেন। তো ফলে ব্যাটে বলে খেলাটা চলছে আর কি, ভেতরে এবং বাইরে। এবং এটি বাস্তবায়িত হয়ে গেলে পরে বাংলাদেশের আপনার বর্তমান যে মানচিত্র, রাষ্ট্রীয় অখণ্ডতা সবকিছুই কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন। দ্যাট উইল বি টু লেট। যারা এখন হইচই করছেন, ভাবছেন যে চিলে কাল নিয়ে গেছে, পিছনে দৌড়ে লাভ কি, তখন তাদের সম্বিত ফিরবেন, দ্যাট উইল বি টু লেট।